লোকে ঠিকই বলে বুঝলি, আমি কেবল গায়ে গতরই বড় হয়েছি, বুদ্ধি আর হলো না। হ্যাঁ, সারমর্ম দেরিতে হলেও যে বুঝেছিস এই অনেক। কিছু বললি? না না, কিছু বলিনি তো। তা হঠাৎ আবার ও কথা কেন মনে হলো? বাড়ি থেকে বেরোবার সময় আকাশ মেঘলা দেখেও ছাতাটা আনলাম না। ভালো করেছিস, যা বৃষ্টি, ছাতায় কিছু হতো না। ওদিকে আবার রাত 8টা বাজতে চললো। বস না, তোর এখন অত তাড়া কিসের? এখন তো আর ব্যবসা ট্যাবসা নেই। না তা নেই, কিন্তু তবু এখন আর বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকি না রে। সে কি, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। রাত 12টা না বাজলে যার বাড়ি ফেরার কথা মনে হতো না, তিনি এই কথা বলছেন কেন? কেসটা কি রে? না জানিয়ে বিয়ে ঠিয়ে করে ফেললি? না, আসলে এখন একটু ভয় ভয় করে। সেই ঘটনাটার পর থেকে ভীষণ ভয় করে। দেখ ভাই, বেশি রহস্য ঘনাবার চেষ্টা করিস না। বৃষ্টি সহজে থামছে না। বস, আর কেসটা কি বল? ভয় কেন করে, আর কিসের ভয়? গোড়া থেকে না বললে তুই বিশ্বাস করবি না। বসেই বরং। এই কথা আজ পর্যন্ত কাউকে বলিনি, বলতে ইচ্ছে করে না। বললেই আবার তাদের সবাইকে বিশ্বাস করাবার দায় নিতে হবে। তোকেও হয়তো বলতাম না, এই সময়টুকু আর অন্য কিছু করবার নেই, তাই অগত্যা। নে হয়েছে, এবার ভাষণটা বন্ধ করে গল্পটা শুরু কর। তুই তো জানিস আমাদের ঠাকুর বানানোর ব্যবসাটা আমার বাবার আমল থেকে। বাবা অসুস্থ হবার পর থেকে আমাকেই দায়িত্ব নিতে হলো, কিন্তু বাবার হাতের ছিটে ফোটাও আমি পেলাম না। কর্মচারীরা ছেড়ে গেল, পাতা ধরা কাস্টমারেরা ছেড়ে গেল, ব্যবসা প্রায় ডুবতে বসলো। মাঝে মাঝে দু একটা ছোটখাটো লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরের অর্ডার আসতো, এই যা। কিন্তু ওই দিয়ে কি আর হাড়ির জল ফোটে? অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই প্রতিমা করার সেই বিদ্যাটা অর্জন করতে পারলাম না। মন খারাপ করে একদিন অনেক দূরে শহরের বাইরে একটা বাওরের পাড়ে এসে চুপচাপ দাঁড়িয়ে আছি। জলের উপরে বিকেলের রোদ্দুরের লালচে আভা এসে পড়েছে। এমন সময় শুনতে পেলাম, অত ফাঁকা মিনসে হরমার সব জ্বালিয়ে খেলো একেবারে। সেদিন বাবা মায়ের কথা শুনে পরেশ মাস্টারের ছেলেরে বিয়ে করলেই ভালো হতো, সুখে থাকতাম গো। অল্প বয়সে কুরকুরানি উঠলো, আর এই শালা হতো ছাড়াটারে বিয়ে করে বলে মরলাম আমি। বিকেলের স্নিগ্ধতাটুকু এক মুহূর্তে বদলে গেল বিরক্তি বোধে। ধুর, এখানে আর থাকা যাবে না। কাজ নেই কম্ম নেই, সারাদিন বসে বসে খালি মাটি সেনা আর ওই ছাইপাশ বানানো। ধুর ধুর ধুর, আমি আর থাকবো না এই সংসারে, আমি আর থাকবো না, আমি করবো না এই অপদার্থের সংসার। মাটি দিয়ে ছাইপাশ বানানো মানে? কি ছাইপাশ বানায় লোকটা মাটি দিয়ে? না, তাহলে তো গিয়ে একবার ঢু মারতে হচ্ছে। চিৎকারটা পাশেরই একটা বাড়ি থেকে আসছিল। সেই দিকে হেঁটে গিয়ে একটা বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতে সবার আগে চোখে পড়ল মাটির বেশ কিছু মূর্তি, ভারী চমৎকার হাতের কাজ। একটা গণেশের মূর্তি এমন নিখুঁতভাবে বানানো যে কুমোরটুলির খ্যাতনামা শিল্পীরাও যেন এই মূর্তির কারিগরের কাছে হার মেনে যাবে। কি ব্যাপার, কি চাই আপনার? এই মূর্তিগুলো আপনার স্বামী বানিয়েছে? হ্যাঁ, তা সে নয় তো কি আমি বানাতে যাব? কেন বলুন দেখি, আপনার লাগবে? লাগলে নিয়ে যান। ওসব জঞ্জাল আমি বাড়ি থেকে বিদায় হলে বাসি। তা উনি কোথায়? একবার ডাকুন দেখি, দুটো কথা বলি। কথা বলবেন? ঠিক আছে, দাঁড়ান, ডেকে দিচ্ছি। কই, ওঠো দেখি, বাইরে একজনকে দাঁড়িয়ে আছে, বলছে তোমার সাথে নাকি কথা বলবে। কি হলো, ওঠো। কে এসেছে? তা আমি কি চিনি নাকি? নিজে গিয়ে দেখো না। তা ঘরে আসতে বলো। যা রাজপ্রাসাদ বানিয়ে রেখেছে ঘরখানাকে, এর ভেতর আর কোনো ভদ্রলোককে ঢোকানো যায় নাকি? নিজে উঠে বাইরে যাও। দাঁড়াও, দেখছি। হ্যাঁ বলুন, কি দরকার? তোমার বানানো মূর্তিগুলো দেখলাম, তোমার হাতের কাজ খুব ভালো। তুমি আমার কাছে কাজ করবে? কাজ করব আমি? হ্যাঁ, শহরে আমাদের একটা কারখানা আছে, অনেক পুরনো। সেখানে একজন ভালো প্রতিমা শিল্পী দরকার, একদম তোমার মতন। তুমি করবে? ভালো টাকা মাইনে পাবে। হ্যাঁ হ্যাঁ, করবে। করবে না মানে? ও তো এরকমই একটা কাজ খুঁজছিল বাবু এতদিন ধরে, কিন্তু কেউ ওকে কাজে নিচ্ছিল না। বেশ, এই নাও আমার কার্ড। এতে আমার ঠিকানা, ফোন নাম্বার সব লেখা আছে। কাল সকাল সকাল চলে এসো। ও আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম রথিন পাল। এরপর রথিনের হাতের যশে আমাদের বন্ধ হতে থাকা ব্যবসা আবার মাথাচাড়া দিয়ে উঠল। রথিন ছিল প্রকৃতপক্ষে কাজ পাগল।
নিষ্ঠার সাথে কাজ করে যেত। ও কথা বলতো কম, কিন্তু ওর হাতের জাদুতে গড়ে ওঠা মূর্তিটা যেন জীবন্ত হয়ে কথা বলে উঠত। এমনকি আমি কখনো কখনো অবাক হয়ে লক্ষ্য করতাম রথিন একা একা মাটির মূর্তির সাথে কথা বলছে। ওই রকম নিষ্ঠার সাথে কাজ করতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। কিন্তু হঠাৎ করে একদিন ওর ভীষণ শরীর খারাপ হয়, তাই বেশ কিছুদিন কাজে আসতে পারে না। আমি টাকা পয়সা খরচ করে ওকে অনেক ডাক্তার দেখানোর ব্যবস্থা করলাম, কিন্তু অনেক চিকিৎসাতেও কোনো ফল হলো না। কোনো ডাক্তারই ওর রোগ ধরতে পারল না। সারাদিন গায়ে ধুম জ্বর থাকতো, আর সেই সাথে মাথার যন্ত্রণা। এদিকে আমার কাছে নতুন নতুন মূর্তির বায়না এসে জমতে থাকলো। পুরনো বায়নাগুলো ডেলিভারি দিতে দেরি হতে থাকলো। না না না, এরকম বললে কি করে হবে? কালকে বাড়িতে পুজো, আর আপনি বলছেন ঠাকুর এখনো রেডি হয়নি। আরে এরকম করলে কি করে হবে বলুন তো? আচ্ছা ঠিক আছে, আপনি কালকে সকালে একবার আসুন। আপনার তো শুধু রং করাটা বাকি আছে, আমি রেডি করে রাখবো। যেভাবেই হোক আপনি কালকে সকালে ঠাকুর পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কাল সকালে না পেলে কিন্তু ভারী মুশকিল হয়ে যাবে বলে দিলাম। বললাম তো পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ে গেলে তো ভালোই। আচ্ছা চলি তাহলে, কাল সকালে আবার আসবো। না, বলে তো দিলাম, কিন্তু এখন কি করব কে জানে। এক রাতের মধ্যে রং করে কাপড় চোপড় পরানো, গয়নাকাটি পরানো, এসব রথিনের বাহাতের খেলা ছিল। কিন্তু ও যেরকম অসুস্থ, তাতে করে ওকে তো ডাকাও যাবে না। কি যে করি এখন? অনেকগুলো টাকার অর্ডার, যদি আমি মাতুব্বরি করতে গিয়ে কোনো রকম গড়বড় করে ফেলি তাহলে ব্যবসা লাটে উঠে যাবে। না না, ঝুঁকি নেওয়া যাবে না, বরং রথিনের বাড়ি আরেকবার যাই। ওই দেখেন বাবু, সকাল থেকে কেমন বেঘরে পড়ে আসে। সারাদিন একবারও কিচ্ছুটি খাওয়াতে পারিনি। কি করা যাবে এখন বলেন দেখি? সেটাই তো দেখছি, বড় মুশকিল হয়ে গেল। এখন কি করে যে সামাল দেব কে জানে। ঠিক আছে, আমি চলি তাহলে আজ। তাও যদি ওঠে তাহলে একবার বলো আমি এসেছিলাম। যদি পারে একবার যেন কষ্ট করে হলেও আমার বাড়ি যায়। বাড়ি ফিরে এসে চিন্তায় পড়ে গেলাম। আর কোনো উপায় নেই, কাল সকালে বিরাট একটা বিশ্রী ব্যাপার হবে। অনেক হয়েছে, আর না, এবার এই ব্যবসার পাট চুকিয়ে অন্য কোনো কাজ দেখতে হবে। টেনশনে রাতে কিছু খেলামও না, বিছানায় শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। চরম অস্বস্তিতে মনটা কেমন বিষণ্ণ হয়ে রয়েছে। কতক্ষণ কেটে গেল জানি না, হঠাৎ গেট খোলবার একটা আওয়াজ শুনতে পেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। এত রাতে কে এসেছে? বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই দেখলাম এক অবাক করা কাণ্ড। রথিন এসেছে। উফ, নিশ্চিন্ত হলাম এতক্ষণে। রথিন যখন এসে গেছে তাহলে আর কোনো সমস্যাই নেই। সকালেই কাজটা রেডি করে ডেলিভারি করে দিতে পারবো। কিন্তু কি অসম্ভব দায়িত্ববোধ ছেলেটার! এত শরীর খারাপ নিয়েও সে এসেছে। ওর কর্তব্য বোধ আমাকে মুগ্ধ করল। রথিনকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলাম। মনে পড়ল কাজ করবার সময় ও কথা বলা পছন্দ করে না। থাক, ও ওর মতন কাজ করুক। আমি ফিরে এসে ঘরে শুয়ে পড়লাম। আমি জানতাম তুমি পারবে। আরে তোমার বাবা ছিল জাত শিল্পী, তারই তো ছেলে তুমি। যাক, আপনার কাজটা যে তুলে দিতে পেরেছি সেটাই অনেক। ঠিক আছে, তাহলে নিয়ে গেলাম। আর রাতে কিন্তু পুজোর প্রসাদ খেতে এসো সবাই মিলে, মিস করো না যেন। চলি। রথিন কাজ শেষ করে কখন বাড়ি গেল কে জানে। যাই, একবার ওর বাড়ি গিয়ে দেখা করে আসি। ওর শরীরটা কেমন আছে সেটাও খোঁজ নেওয়াটা দরকার। আমার সাইকেলে চেপে রওনা দিলাম রথিনদের বাড়ির উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই রথিনদের বাড়ির সামনে এসে দাঁড়াতেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। এই আমি কি দেখছি? উঠোনে একটা মৃতদেহের সামনে পাথরের মূর্তির মতন বসে আছে রথিনের স্ত্রী। তার চারপাশে দাঁড়িয়ে আছে গোটা কয়েক লোক। মৃতদেহটা রথিনের। আমি সাইকেল থেকে নেমে হন হন করে এগিয়ে গেলাম উঠোনের দিকে। পাশে দাঁড়ানো একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, এসব কখন হলো? কাল রাত 12টা নাগাদ। কি কি বলছো? কাল রাত 12টা নাগাদ? তা কি করে সম্ভব?
কাল রাত 12টায় তো বলতে গিয়েও থমকে গেলাম। তুমি ঠিক বলছো? রথিন কাল রাত 12টা নাগাদ মারা গেছে? আরে মিথ্যে কেন বলবো, মারা যাওয়ার সময় আমি পাশেই দাঁড়িয়েছিলাম। চরম বিস্ময়ে আমি হতবাক হয়ে গেলাম। এ কি করে সম্ভব? রথিন কাল রাত 12টায় মারা গেলে রাত 1টা নাগাদ আমার বাড়িতে গেল কিভাবে? এর আমি কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। সেদিনও পাইনি, আর আজও না। তারপর থেকেই রাত নামলেই বড্ড ভয় ভয় করে। ঠাকুর বানানোর ব্যবসা সেদিন থেকেই বন্ধ করে দিয়েছি। কিন্তু রাত 1টা বাজলেই আমার মনে হয় উঠোনে ঠাকুর বানানোর জায়গায় কে যেন এক মনে বসে কাজ করছে, ঠাকুরের চোখ আঁকছে, আবার কখনো প্রতিমার সাথে কথা বলছে। রথিন এখনো আছে আমার বাড়িতে, আমি আজও বিশ্বাস করি। তাহলে একটা হোমযজ্ঞ করে বা গয়ায় গিয়ে পিণ্ড দেওয়ার ব্যবস্থা কর, সমস্যাটা সমাধান করে নিলেই তো পারিস। সেই কথা আমি কি আর ভাবিনি? একবার ভেবেছিলাম গয়ায় যাব, কিন্তু সেদিন রাতেই রথিন আমাকে স্বপ্নে দেখা দিল। বলল, বাবু, আমাকে এখান থেকে তাড়াবেন না। আমি এক কোণে পড়ে থাকব, কারুর কোনো ক্ষতি করব না। এখানেই আমার শান্তি বাবু। আমার আত্মা মূর্তি গড়াতেই শান্তি পায়, তাই এখানেই আমার স্বর্গ। আপনি দয়া করে এখান থেকে আমাকে তাড়ানোর ব্যবস্থা করবেন না। হয়তো সেটা নিছকই একটা স্বপ্ন ছিল, কিন্তু তবু আমি আর গয়ায় যেতে পারলাম না। ভাবলাম, সত্যি সে তো আমার কোনো ক্ষতি করছে না, তাহলে আমারই বা তাকে তাড়াবার দরকার কি? সত্যি বলতে বড্ড মায়া পড়ে গেছে রথিনের ওপর। হ্যাঁ, একটু ভয় ভয় করে, তবে চলে যাচ্ছে। বৃষ্টি কমেছে, তাহলে আজ চলি।